আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি কৃষি কলেজ ঝিনাইদহ। করোনাকালীন এই দুর্যোগে ক্লাস চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকের অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আশা করতেছি তোমরা সকলেই সুস্থ আছো, ঘরে অবস্থান করতেছো এবং পড়াশুনো মনোযোগী আছো। আমি আজ তোমাদের যে ক্লাসটি নেব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমরা মনোযোগ সহকারে অবশ্যই দেখবে এবং তা থেকে তোমরা উপকৃত হবে। বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। প্রোগ্রাম হচ্ছে বিএ অনার্স দ্বিতীয় বর্ষ, কোর্স কোড 22-1605। কোর্সের নাম বাংলার ইতিহাস 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। লেকচার নাম্বার 2। লেকচারের শিরোনাম হচ্ছে রাজা গোপাল কর্তৃক পাল বংশ প্রতিষ্ঠার ইতিবৃত্ত। আমার পরিচিতি এখানে আছে। প্রথমে পাল সাম্রাজ্যের আমরা একটা ম্যাপ এখানে এনেছি, তোমরা দেখতে পাচ্ছ পাল সাম্রাজ্যের যে এখানে যে পাল সাম্রাজ্য চিহ্নিত করে দেওয়া আছে, ঠিক এইটাই হলো পাল বংশের ওই সময় সীমানা ছিল। এটা পুরো ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং সমস্ত অন্যান্য দেশ মিলে তখন ভারত উপমহাদেশ ছিল। তো ভারত উপমহাদেশের সব অঞ্চল না, যেটা ওই নকশা করে দেওয়া আছে এইটা শুধুমাত্র পাল সাম্রাজ্য বলে আমরা চিহ্নিত করেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা রাজা গোপাল কর্তৃক পাল বংশ প্রতিষ্ঠার ইতিবৃত্ত। প্রথম ভূমিকাতে আমি এনেছি অষ্টম শতাব্দীতে গোপাল কর্তৃক বাংলায় পাল বংশ প্রতিষ্ঠা বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় এক অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়। কেন্দ্রীয় শক্তির অভাবে 637 থেকে 756 খ্রিস্টাব্দ পর্যন্ত 119 বছর বাংলায় এক চরম বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। এই সময়টাকে ইতিহাসে মাৎস্যন্যায়ের যুগ বলা হয়। 756 খ্রিস্টাব্দে গোপাল বাংলার সিংহাসনে আরোহণ করে এই মাৎস্যন্যায়ের যুগের অবসান ঘটিয়ে বাংলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও স্বর্ণ যুগের সূচনা করেন। গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত এই পাল বংশ বাংলার প্রথম দীর্ঘস্থায়ী বংশানুক্রমিক রাজবংশ। আচ্ছা, এই ইতিহাসটা আমরা যে সমস্ত উপাদান থেকে পেয়ে থাকি তা হলো ধর্মপালের খালিমপুর তাম্র শাসন, লামা তারানাথের বিবরণী, আর্য মঞ্জুশ্রী মূল কল্প নামক বৌদ্ধ গ্রন্থ ও দেবপালের মুঙ্গের তাম্র শাসন প্রভৃতি উপাদানের সহায়তা গ্রহণ করে থাকি। পুরো আরেকটি দেখো, আমরা ম্যাপ এনেছি পাল সাম্রাজ্যের ভারত উপমহাদেশের পাল এম্পায়ার, এটা আমি চিহ্নিত করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু আব্বাসীয় খিলাফত, এটা অন্য সাম্রাজ্য, টিবেটান সাম্রাজ্য এম্পায়ার। এটা পাল সাম্রাজ্য, এটা তোমরা দেখতে পাচ্ছ পাল সাম্রাজ্য। আচ্ছা, খালিমপুর তাম্র শাসন, খালিমপুর তাম্র লেখা, অর্থাৎ তামার পাতের উপরে যে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়গুলি লেখা থাকে সেটা আমি চিত্র তোমাদের জন্য এখানে তুলে আনেছি। খালিমপুর তাম্রলেখ 101 থেকে 33 পর্যন্ত এখানে আছে, সিরিয়ালে দেওয়া আছে। আর দ্বিতীয় আছে খালিমপুর তাম্রলেখ 34 থেকে 62 পর্যন্ত। এখানে এই যে আমরা তাম্র শাসন বলে থাকি, সে তামার উপরে লেখা যে লেখচিত্র সেটা তোমাদের দেখালাম। আচ্ছা, তাহলে
আচ্ছা, প্রথমে গোপালের পরিচয়, যে গোপাল সম্পর্কে আমরা আলোচনা করব সেই গোপালের পরিচয় সম্পর্কে আমরা তোমাদের একটু দেখে নিচ্ছি। গোপালের পুত্র ধর্মপালের খালিমপুর তাম্র শাসন থেকে গোপালের পিতৃ পরিচয়, পিতা ও পিতামহের নাম আমরা জানতে পারি। গোপালের পিতার নাম ব্যাপট ব্যাপট এবং পিতামহের নাম হচ্ছে দ্বৈত বিষ্ণু। খালিমপুর তাম্র শাসনে দ্বৈত বিষ্ণুর পাণ্ডিত্যের উল্লেখ আছে, অর্থাৎ গোপালের যে পিতামহ তার নাম দ্বৈত বিষ্ণু, তিনি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি, অর্থাৎ তিনি ছিলেন সর্ববিদ্যা বিশুদ্ধ পণ্ডিত। আর সর্ববিদ্যা পণ্ডিত তাকেই বলা হয়, এখানে দেওয়া আছে, যিনি বেদ, বেদান্ত, ধর্মশাস্ত্র, পুরাণ, মীমাংসা, ন্যায়, আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ব শাস্ত্র, অর্থশাস্ত্র প্রভৃতি বিদ্যায় পারদর্শী হতেন, তাকেই শুধু সর্ববিদ্যা বিশুদ্ধ পণ্ডিত বলা হতো। অর্থাৎ গোপালের পিতামহ দ্বৈত বিষ্ণু তিনি একজন সর্ববিদ্যা বিশুদ্ধ ব্যক্তি ছিলেন, পণ্ডিত ছিলেন। খালিমপুর তাম্র শাসন, যেটা আমি আগে দেখালাম তোমাদের চিত্র, খালিমপুর তাম্র শাসনে গোপালের পিতা বপটকেও অনেক প্রশংসা করা হয়েছে। এই তাম্র শাসনে বপটকে শত্রু ধ্বংসকারী বলে উল্লেখ করা হয়েছে। এতে বোঝা যায় যে বপট যুদ্ধবিদ্যায় পারদর্শিতা অর্জন করেছিল। স্বাভাবিকভাবেই গোপালের পক্ষে জনগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপর প্রভাব বিস্তার করে একটি রাজ্য ও রাজবংশ প্রতিষ্ঠা করা সম্ভবপর হয়েছিল। অর্থাৎ গোপাল তার বংশধর, যে একজন তার পিতামহ ছিল পণ্ডিত এবং তার পিতা ছিল একজন যুদ্ধবিদ্যা পারদর্শী, কাজেই তার বংশের ছেলে গোপাল তিনি যে জনগণের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপর প্রভাব বিস্তার করে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে, এটা সম্ভবপর গোপালের জন্য, সেটাই এখানে। তো গোপালের পরিচয় সম্পর্কে আরো আমরা একটু বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ গোপালের পিতৃভূমি কোথায়, তার মাতৃভূমির পরিচয় সম্পর্কে আমরা জানবো। গোপালের পিতৃভূমি বা মাতৃভূমি কোথায় ছিল তা আর জানার কোনো উপায় নেই, তবে বিভিন্ন সূত্র থেকে অনুমান করা যায় যে বরেন্দ্র ছিল পালদের আদিবাস। বরেন্দ্র, যেটা আমাদের মহাস্থানগড়ের এইদিকে বগুড়ার পাল বংশের, এই বরেন্দ্র ছিল পালদের আদিবাস ভূমি বা পিতৃভূমি। সন্ধ্যাকার নদী রচিত রামচরিত গ্রন্থ অনুযায়ী বরেন্দ্রই ছিল পাল রাজাদের জনকভূমি বা পিতৃভূমি। এছাড়া আরো কিছু তাম্র শাসন থেকে গোপালের পিতৃভূমি বরেন্দ্র ছিল বলে জানা যায়। বৌদ্ধদেবের কমৌলি তাম্র শাসনকেও পালদের পিতৃভূমি বরেন্দ্রে ছিল বলে উল্লেখ করা হয়েছে। গোপালের পত্নী তার স্ত্রী দেবদা দেবী ছিলেন ভদ্র রাজবংশের কন্যা। পাল বংশ যদিও রাজবংশ ছিল, পাল বংশ আমরা যদিও রাজবংশ বলে মনে করি, তবে একথা প্রমাণিত নয় যে তারা প্রথম থেকে রাজকীয় বংশ ছিল, অর্থাৎ তারা প্রথম থেকে যে রাজবংশ ছিল এটা প্রমাণিত নয়, অর্থাৎ এটা বলা যায় না। কিন্তু পাল রাজবংশ পরবর্তীতে রাজবংশ হিসেবে প্রমাণিত হয়। তিব্বতীয় গ্রন্থ পাগ-সাম-জাং এ উল্লেখ করা হয়েছে যে পাল বংশীয় রাজারা সূর্য বংশীয় ছিলেন। এ দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ নেই, তবে একাদশ শতকের গুজরাটের কবি সড্ঢল উদয় সুন্দরী কথা নামক চম্পু কাব্যে ধর্মপালকে মান্ধাতার বংশজাত বলে উল্লেখ করেছেন। পুরাণের মতে মান্ধাতা সূর্যবংশীয় একজন পণ্ডিত রাজা ছিলেন। ঘনরাম প্রণীত প্রাচীন বাংলা গ্রন্থ ধর্মমঙ্গলে ধর্মপালকে সমুদ্র বংশজাত বলে উল্লেখ করা হয়েছে। রামচরিত কাব্যের প্রথম স্বর্গের সপ্তদশ শ্লোকের টিকায় পাল রাজাদের ক্ষত্রিয় বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পাল রাজারা যে রাজবংশ ছিল বা কোন বংশে ছিল সেটা এখানে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রকূট ও কলচুরি বংশীয় রাজাগণের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ থেকেও পাল রাজাদের ক্ষত্রিয় বংশ বলে প্রতীয়মান হয়। লামা তারানাথের মতে, লামা তারানাথ একজন তিব্বতীয় ঐতিহাসিক, তিনি ছিলেন লামা তারানাথ, তার মতে পাল রাজারা ক্ষত্রিয় ছিল। এটা আমরা হিন্দুর যে বিভিন্ন বংশ ছিল, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো এই ক্ষত্রিয় ছিল পাল রাজারা। রাজা গোপাল এক বৃক্ষ দেবতার ঔরসে ক্ষত্রিয় রমণীর গর্ভে জন্মগ্রহণ করেন। বৌদ্ধ পণ্ডিত পরমার্থ তার লিখিত গ্রন্থ আর্যমঞ্জুশ্রী মূলকল্প, এই গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রন্থ প্রাচীন ইতিহাস সম্পর্কে বহুত কিছু এই গ্রন্থে পাওয়া যায়। এই লেখক হল বৌদ্ধ পণ্ডিত পরমার্থ। এই গ্রন্থে পাল বংশীয় রাজাদের দাস বংশীয় শূদ্র বলে উল্লেখ করা হয়েছে। আবুল ফজলের মতে
আধুনিক ঐতিহাসিক একজন। আবুল ফজলের মতে পাল রাজগণ কায়স্থ ছিলেন। এই আবুল ফজল ছিল সম্রাট আকবরের আমলের একজন ঐতিহাসিক। তার মতে পাল রাজগণ কায়স্থ ছিলেন। রাজ্য জয়, গোপাল তিনি কোন কোন এলাকা দখল করে তার সাম্রাজ্য ভুক্ত করেছিলেন সেটা রাজ্য জয়। মুঙ্গের তাম্র শাসনে উল্লেখ আছে যে গোপাল দক্ষিণ রাঢ় ও বদ্বীপের শেষ সীমা পর্যন্ত জয় করে সমগ্র বাংলায় তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। দক্ষিণ রাঢ় এবং বদ্বীপের শেষ সীমা পর্যন্ত জয় করে সমগ্র বাংলায় তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। আমরা প্রথমে ম্যাপে সেগুলো দেখিয়ে দিয়েছি চিত্র আঁকিয়ে। তারানাথ অর্থাৎ লামা তারানাথ তিব্বত ঐতিহাসিক, তিনি গোপাল কর্তৃক মগ জয়ের কথা বলেছেন। এছাড়া পাল বংশের বিভিন্ন তাম্র শাসনে কেবল তার শান্তি স্থাপন ও সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রশংসা করা হয়েছে। ধর্মপরায়ণ অর্থাৎ গোপাল কোন ধর্মের অনুসারী ছিলেন বা কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন সে সম্পর্কে তোমরা একটু দেখো। গোপাল ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মের অনুসারী তিনি ছিলেন এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা তিনি করতেন। এই জন্য খালিমপুর লিপিতে তাকে পরম সৌগত বলা হয়েছে। তিনি নালন্দার একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন, বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করে সেখানে তার এই ধর্ম চর্চা করা হতো। এছাড়া আরেকটি বৌদ্ধ বিহার ছিল, তার নাম হচ্ছে অদন্তপুর। অদন্তপুরের বৌদ্ধ বিহার তার শাসনামলের সর্বশ্রেষ্ঠ কীর্তি। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত এই বংশের নানা উত্থান পতনের মাধ্যমে বাংলায় 400 বছর টিকে ছিল। তিনি বাংলায় 119 বছর ধরে চলা যে মাৎসুরায়ের চির অবসান ঘটিয়ে বাংলায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন এই গোপাল। তিব্বত ঐতিহাসিক লামা তারানাথের মতে গোপাল 45 বছর যাবৎ রাজত্ব করেন। ভিনসেন্ট স্মিথ একজন ঐতিহাসিক, তার মতে তিনি এই মত গ্রহণ করেছিলেন, অর্থাৎ তার লামা তারানাথের মত, এই ভিনসেন্ট স্মিথ এই ঐতিহাসিক তিনি তার মত গ্রহণ করেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে গোপাল 750 থেকে 790 খ্রিস্টাব্দের মধ্যে কোন এক সময়ে রাজা হয়ে 795 খ্রিস্টাব্দে পরলোক গমন করেছিলেন। আর্যমঞ্জুশ্রী মূল কল্প, যেটা আমি একটু আগে বর্ণনা করলাম, নামক গ্রন্থের মতে গোপাল 27 বছর রাজত্ব করেন। 80 বছর বয়সে তার মৃত্যু হয় এই আর্যমঞ্জুশ্রী মূল কল্প গ্রন্থের অনুযায়ী। প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর আব্দুল মুমিন চৌধুরীর মতে গোপাল 20 থেকে 25 বছর রাজত্ব করেছিলেন। রমেশ চন্দ্র মজুমদার বলেন যে সংকট বা বিপ্লবের সময়ে গোপাল রাজপদে নির্বাচিত হন তখন তিনি যে তরুণ যুবক ছিলেন এরূপ মনে করা হয় না। তার মতে 740 থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে রাজা নির্বাচিত হন এবং আনুমানিক 770 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। প্রকৃতপক্ষে গোপাল 756 খ্রিস্টাব্দ থেকে 781 পর্যন্ত রাজত্ব করেছিলেন। বাংলায় মাৎসুরায় অবস্থা বা অরাজকতা অবস্থা। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় রাজনৈতিক জীবন শতাব্দী কাল ব্যাপী এক হতাশার যুগ। শশাঙ্কের মৃত্যুর পর, শশাঙ্ক সম্পর্কে তোমরা সবাই জানো। শশাঙ্ক ছিল পাল বংশের যে আগে মাৎসুনাই যুগ ছিল, এই মাৎসুনাই যুগ এর আগে 606 খ্রিস্টাব্দে এই শশাঙ্ক এই গৌড়ের সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। 606 খ্রিস্টাব্দে অধিষ্ঠিত হয়ে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। 637 খ্রিস্টাব্দে শশাঙ্ক রাজত্ব করার পরে এই বাংলায় তখন মাৎসুনাই যুগ শুরু হয় এবং রাজা সম্রাট শশাঙ্ক তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এই কর্ণ সুবর্ণ থেকে তিনি সাম্রাজ্য পরিচালনা করতে থাকেন। তো এই শশাঙ্কর মৃত্যু প্রায় পর বাংলায় রাজনৈতিক জীবন 100 বছর ধরে এক হতাশার যুগ। এই সময়ে কোনো স্থায়ী শাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি। একদিকে অভ্যন্তরীণ গোলযোগ, অপরদিকে বহিঃ আক্রমণ এই সময় অরাজকতা ও রাজনৈতিক বিশৃঙ্খলাকে আরো বাড়িয়ে দেয়।
এই রাজনৈতিকতাই পাল তাম্র শাসনে মাৎসুনাই বলে অভিহিত করা হয়েছে। মানুষ যখন মাছের মতো আচরণ করে তখন তাকে মাৎসুনাই বলা হয়। কৌটিল্য তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে মাৎসুনাই এর নিম্নলিখিত সংজ্ঞাটি দিয়েছেন। অপ্রেণিত হি মাৎসুনাই মুদ্রা ভয়তি বলিয়ান বলং হি গ্রস্তে দণ্ডধারা ভবতেন। অর্থাৎ সংস্কৃতি ভাষায় একটা শ্লোক, গুপ্ত প্রভাতিথি, এই সংস্কৃতি ভাষার একটা অর্থ আছে, অর্থাৎ দণ্ডধরের অভাবে যখন বলবান দুর্বলকে গ্রাস করে বড় মাছের রাজত্বের মতো সেখানে ভক্ষণ করে। জর্জার মুল্লুক তার অবস্থা। প্রায় শতবর্ষব্যাপী অনৈক্য, আত্মকলহ, বহিঃশত্রুর আক্রমণ, পূর্ণ আক্রমণের ফলে বাংলার রাজতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তিব্বতীয় লেখক লামা তারানাথ ওই যুগের বাংলা সম্বন্ধে বলেন যে সেই সময় বাংলাদেশে কোনো রাজা না থাকায় প্রত্যেক ক্ষত্রিয়, সামন্ত, ব্রাহ্মণ নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে রাজত্ব করতেন। এই বর্ণনা থেকে বাংলায় মাৎসুনাই বা অরাজক অবস্থার পরিচয় মিলে। আচ্ছা, গোপাল কর্তৃক পাল বংশ শাসন প্রতিষ্ঠা। কিভাবে গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন সেটা তোমরা দেখো। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এই অরাজকতা বা মাৎসুনাইয়ের অবসান ঘটিয়ে বাংলায় রাজ ক্ষমতা দখল করেছিলেন। তবে গোপালের ক্ষমতা লাভ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। গোপালের রাজ ক্ষমতা লাভ সম্পর্কে জানার জন্য আমাদের দুটি উৎস আছে। একটি হলো ধর্মপালের খালিমপুরের তাম্রশাসন, যেটা আমি তোমাদের ওই একটু আগেই দেখিয়েছি, তাম্রলেখ। অপরটি তিব্বতীয় লেখক লামা তারানাথের বিবরণী। নিম্নে খালিমপুর তাম্রশাসন ও লামা তারানাথের বিবরণের আলোকে গোপাল কর্তৃক শাসন ক্ষমতা লাভের প্রক্রিয়া আলোচনা করা হলো। খালিমপুরের লিপির বিবরণ। ধর্মপালের রাজত্বকালের খালিমপুর তাম্রশাসনে বলা হয়েছে যে গোপাল মাৎসুনের অবসান করেছিলেন। তার ক্ষমতা লাভ সম্পর্কে খালিমপুর লিপি এর মূল বিবরণ ছিল নিম্নরূপ: মাৎসুনাই অপহিতুম প্রকৃতিভি লক্ষ্যকরণ রোহিত শ্রীমঙ্গল গোপাল ইতি ক্ষিত্তিশ শীর্ষাম চূড়ামণি তৎসম। শ্লোকটির বাংলা অনুবাদ হলো: দুর্বলের প্রতি সবলে অত্যাচারমূলক মাৎসুনাই অরাজকতা দূর করার অভিপ্রায়ে প্রকৃতপুঞ্জ যাকে রাজলক্ষ্মীর হাত গ্রহণ করে রাজা নির্বাচিত করেছিলেন তিনি নরপাল কুল চূড়ামণি গোপাল নামক প্রসিদ্ধ রাজা। লামা তারানাথের কাহিনী। তিব্বত ঐতিহাসিক লামা তারানাথ তিনি একটি কাহিনী এখানে নিয়ে আসছেন। লামা তারানাথের গোপালের উত্থান সম্পর্কে যে কাহিনী বর্ণনা করেছেন তার সারমর্ম হলো: অরাজকতা দূর করতে দেশের নেতৃস্থানীয় ব্যক্তিরা মিলিত হয়ে আইনানুগ শাসন প্রতিষ্ঠাকল্পে একজন রাজা নির্বাচিত করেন। কিন্তু নির্বাচিত রাজা রাত্রিতে এক কুৎসিত নাগ রাক্ষসী কর্তৃক নিহত হন। এরপর প্রতি রাত্রিতে একজন করে নির্বাচিত রাজা নিহত হতে থাকেন। এভাবে বেশ কয়েক বছর গত হয়ে যায়। অবশেষে গোপাল নামে চুন্ডা দেবীর এক ভক্ত একদিন রাজা নির্বাচিত হয়ে রাতে নাগ রাক্ষসীকে নিহত করে তার অদ্ভুত যোগ্যতার পরিচয় দেন ও স্থায়ীভাবে রাজা নির্বাচিত হন। উপরে উল্লেখিত খালিমপুর লিপির শ্লোক ও তারানাথের কাহিনীর উপরে নির্ভর করে আর.সি. মজুমদার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ অনেক ঐতিহাসিক গোপালকে জনগণ কর্তৃক নির্বাচিত রাজা বলে মত প্রকাশ করেছেন। এই চরম দুঃখ দুর্দশা হইতে মুক্তি লাভের জন্য বাঙালি জাতি যে রাজনৈতিক বিজ্ঞতা, দূরদর্শিতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিল, ইতিহাসে তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিখ্যাত ঐতিহাসিক রমেশ মজুমদার বলেছেন, দেশের প্রবীণ নেতাগণ স্থির করলেন যে পরস্পর বিবাদ বিসংবাদ ভুলিয়া একজনকে রাজপদে নির্বাচিত করিবেন এবং সকলেই স্বেচ্ছায় তাহার প্রভুত্ব স্বীকার করিবেন। দেশের জনসাধারণ সানন্দে এই মত গ্রহণ করিল। ইহার ফলে গোপাল নামক এক ব্যক্তি বাংলাদেশের রাজপদে নির্বাচিত হইলেন। এইরূপে কেবলমাত্র তাদের দেশের মঙ্গলের দিকে চাহিয়া ব্যক্তিগত স্বার্থ বিসর্জন পূর্বক সর্বসাধারণে মিলে কোন বৃহৎ কার্য অনুষ্ঠান যেমন বাঙালির ইতিহাসে আর দেখা যায় না। বর্তমান ক্ষেত্রে এই মহান স্বার্থ ত্যাগ ও ঐক্যের ফলে বাঙালির জাতীয় জীবনে যে উন্নতি ও গৌরবের চরম শিখর উঠিয়াছিল তার দৃষ্টান্ত বাংলার ইতিহাসে আর নয়। এটা ছিল লামা তারানাথের কাহিনী। 1867 অব্দে জাপানে যে গুরুতর রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল
কার্যকারণ ও পরিণাম বিবেচনা করলে তার সাথে সহস্রাধিক বছর পূর্বে গোপালের রাজপদে নির্বাচনের তুলনা করা যাইতে পারে। বাঙালির জাতীয় জীবনে যে উন্নতি ও গৌরবের চরম শিখর উঠিয়াছিল তাহার দৃষ্টান্ত বাংলা ইতিহাসে আর নাই। গোপালের ক্ষমতা লাভের আধুনিক ব্যাখ্যা। আধুনিক পণ্ডিতগণ জনসাধারণ কর্তৃক সরাসরি গোপালকে নির্বাচন করা অসম্ভব বলে মত প্রকাশ করেছেন। ডাইনেস্টিক হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থে ডক্টর আব্দুল মুমিন চৌধুরী কালিমপুর তাম্রশাসন বিশ্লেষণ করতে গিয়ে প্রকৃত পুঞ্জ দ্বারা গোপালের নির্বাচনের কাহিনীকে কাল্পনিক ও অবিশ্বাস্য বলেছেন। অরাজকতার সময় প্রকৃতি বা জ্ঞান জনগণের কিংবা প্রধান কর্মচারীদের একমত হয়ে নির্বাচন করা অস্বাভাবিক ব্যাপার। আর তারানাথের কাহিনী রূপকথার মতো আক্ষরিক ভাবে এই কাহিনীর উপরে ভিত্তি করে গোপালকে নির্বাচিত রাজা বলা ঐতিহাসিক ভাবে ঠিক নয়। ডক্টর আব্দুল মুমিন চৌধুরী গোপালের ক্ষমতা লাভ সম্পর্কে মত পোষণ করেন। তিনি লিখেছেন যে গোপাল সম্ভবত কয়েকজন প্রকৃতি বা নেতৃস্থানীয় ব্যক্তির কিংবা সামন্তের সমর্থন লাভ করে ক্ষমতা দখল করেছিলেন। তার সাফল্যে অরাজকতার অবসান ঘটে। অরাজকতার মধ্যেই কোনো এক ব্যক্তি কর্তৃক কিছু সংখ্যক নেতৃস্থানীয় লোকের সহযোগিতা সংগ্রহ করা এবং তাদের সাহায্যে বলিয়ান হয়ে অন্যান্যদের পরাস্ত করে ক্ষমতা দখল এবং অরাজকতার অবসান করা খুব অস্বাভাবিক নয়। এই ঘটনার সভাকবি রূপক ভঙ্গিতে পরোক্ষভাবে প্রকাশ করেছেন কালিমপুর লিপির শ্লোকে। আর সম্ভবত তারানাথের কাহিনী দ্বারা প্রভাবিত হয়ে অনেক ঐতিহাসিক এই শ্লোকের ব্যাখ্যা করেছেন নির্বাচনের পক্ষে। তবে যদি তারানাথের কাহিনীকে আক্ষরিকভাবে গ্রহণ করা হয় তাহলে প্রতিদিনই একটি নির্বাচনের কথা ভাবতে হবে, যা অযৌক্তিক। তারানাথের রূপক কাহিনীর অন্তর্নিহিত অর্থ এও হতে পারে যে গোপাল অরাজকতার অনিষ্টকর শক্তিকে পরাস্ত করতে সক্ষম হয়েছিলেন এবং এই সাফল্যই তাকে ক্ষমতাসীন করেছিল এবং তার সমর্থক সৃষ্টি করেছিল। এই ব্যাখ্যার সপক্ষে পরবর্তী পাল রাজাদের তাম্রশাসনে একটি শ্লোক উল্লেখ করা যায়। এতে বলা হয়েছে, যেসব লোক তাদের নিজ নিজ ইচ্ছামতো কাজ করেছিল তাদের শক্তি খর্ব করে শাশ্বত শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। এর শ্লোকে স্পষ্টভাবে গোপাল কর্তৃক অরাজকতার অশুভ শক্তি সমূহকে পরাস্ত করার ইঙ্গিত আছে। এছাড়াও গোপালের পিতা বপ্পাট ছিলেন শত্রু ধ্বংসকারী অর্থাৎ যুদ্ধে পারদর্শী। খুব সম্ভবত গোপালও পিতার ন্যায় যুদ্ধে পারদর্শী ছিলেন, কারণ অরাজকতার অবসান করে ক্ষমতা দখল করতে হলে যুদ্ধবিদ্যারই প্রয়োজন ছিল বেশি। কাজেই গোপাল তার পিতা একজন শত্রু ধ্বংসকারী এবং যুদ্ধে পারদর্শী ব্যক্তি ছিলেন এবং গোপালও পিতার ন্যায় যুদ্ধে পারদর্শী ছিলেন এবং তিনি এই যুদ্ধে পারদর্শী ছিলেন বিদায় এই অরাজকতা অর্থাৎ মাৎস্যন্যায় অবসান ঘটিয়ে তিনি এই এখানে বাংলায় পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং ডক্টর আব্দুল মুমিন চৌধুরীর সঙ্গে একমত পোষণ করে বলা যায় যে গোপাল একজন সমর নেতা হিসেবে কিছু সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তির সাহায্যে অরাজকতা অশুভ শক্তিগুলোকে পরাস্ত করে ক্ষমতাসীন হয়েছিলেন। তার সাফল্যই তার জন্য বিপুল সমর্থন জুগিয়েছিল। কাজেই অষ্টম শতাব্দীতে বাংলার জনগণ কর্তৃক গোপাল রাজা নির্বাচিত হয়েছিলেন এরূপ মনে করা যুক্তিসঙ্গত নয়। উপর উল্লেখিত বর্ণনা মোতাবেক গোপাল সম্পর্কে ধারণা অনেকটা সমস্যাচ্ছন্ন হলেও ধারণা করা যায় যে গোপাল বাংলার অরাজকতার অবসান ঘটিয়ে এক শক্তিশালী রাজ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন। তার সুযোগ্য শাসনে বাংলা এক শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছিল। তার কৃতিত্বপূর্ণ শাসন কার্যের সাফল্যের কারণেই তার যোগ্য উত্তরসূরি ধর্মপাল নির্বিঘ্নে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজ্য বিস্তারে মনোনিবেশ করেছিলেন। গোপালের প্রতিষ্ঠিত পাল বংশ বাংলায় 400 বছর পর্যন্ত সাফল্যের সাথে শাসন করেছে। এই সময়ে বাংলার আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাবে বেশ সাফল্যের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। যে সকল বইয়ে এই তথ্য পাওয়া যাবে তোমরা সেগুলো একটু দেখো। এক, বাংলাদেশ ইতিহাস মাহবুবুর রহমান, বাংলাদেশ ইতিহাস পরিক্রমা কে এম মরিসউদ্দিন খান, বাংলাদেশ ইতিহাস দিলীপ কুমার সাহা, ডক্টর মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আনোয়ারুল হক, প্রাচীন বাংলা ইতিহাস ডক্টর আবু নোমান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি।
আচ্ছা, তাহলে তোমরা পাল বংশে যে গোপাল রাজত্ব করেছে 400 বছর ধরে। তো এই গোপালের প্রতিষ্ঠিত হওয়ার পিছনে তার যে পারিবারিক ঐতিহ্য ছিল, অর্থাৎ তার পিতামহ দ্বৈত বিষ্ণু পণ্ডিত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে তিনি খুবই জ্ঞান রাখতেন। অপরদিকে তার পিতা ব্যাপট ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী একজন বীর, যুদ্ধবিদ্যায় পারদর্শী। তো সেই রক্তের প্রবাহ গোপালের ধারায় প্রবাহিত হয়েছিল, যার কারণে গোপাল তিনি এই বাংলায় 400 বছরের বেশি একটা রাজবংশ পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন। গোপাল এই পাল বংশ প্রতিষ্ঠা করার পিছনে তার পূর্ববর্তী বংশধরদের অবশ্যই অবদান ছিল। অনেকে অনেক কাহিনী এখানে বর্ণনা করেছেন, কিন্তু এগুলো কাহিনী থাকলেও তার যে পিতা এবং পিতামহের অবদান যে রক্ত প্রবাহিত ছিল সেগুলো আমরা এখানে দেখতে পেলাম। এছাড়াও শশাঙ্ক পরবর্তী যে মাৎসুনাই যুগ, অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ অরাজকতাপূর্ণ একটা পরিবেশ বাংলায় বিরাজ করছিল। এই অরাজকতা পরিবেশ দূর করার ক্ষেত্রে রাজা গোপাল অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন এবং তিনি যে যুদ্ধবিদ্যা জানতেন এবং জনগণের উপর প্রভাব বিস্তার করতে পেরে তিনি যে অরাজকতা পরিবেশ বাংলা থেকে সরিয়ে তিনি পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন, এটা তার অবশ্যই তার কৃতিত্ব। তিনি 400 বছর রাজত্ব একটা পাল বংশের রাজার শুভ সূচনা করেছিলেন এই গোপাল। তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি অনেক ছিল। এই জনপ্রিয়তার কারণেই তিনি দীর্ঘদিন যাবৎ রাজত্ব করেছিলেন। তার ছেলে ছিল ধর্মপাল। তার পিতার প্রতিষ্ঠিত রাজবংশে উপর ভিত্তি করে বিভিন্ন দেশ আরো দখল করতে সামর্থ্য হয়েছিল। অর্থাৎ এই গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করে তিনি তার সাম্রাজ্যটাকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে সামর্থ্য হয়েছিলেন। কাজেই গোপালের এই পাল বংশ প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। যাক, তোমরা এর থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। তোমরা একটু ভালো মতো আরো যে বইগুলো আমি রেফারেন্স দিয়েছি সেই বইগুলো তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা এগুলো সহজেই তোমাদের আয়ত্তে চলে আসবে। বিশেষ করে এই প্রাচীন বাংলার ইতিহাস ডক্টর আবু নোমান, এটা গবেষণামূলক বই। এই বইয়ে অনেক তথ্য তোমরা পাবা। এছাড়াও বাংলাদেশের ইতিহাস মাহবুবুর রহমানের বইও তোমরা সুন্দর তথ্যগুলো পাবা এই বিষয়ে। এগুলো তোমরা অবশ্যই ফলো করবা। আমাদের সেমিনার লাইব্রেরিতে এই বইগুলো আছে, তোমরা নিয়ে সেগুলো নিয়ে নোট করতে পারবা। অথবা আমার এই স্লাইড তোমরা যদি পারো, স্লাইড আমি দিয়ে দেবো আমাদের কলেজের ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগের পেজে, ওখানে তোমরা নিয়ে তোমরা নোট করতে পারবা। তো যাই হোক, এই করোনাকালীন তোমরা আমি যা ক্লাসগুলো নিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই দেখবা এবং প্রস্তুতি নিতে থাকবা, কারণ করোনা পরিস্থিতি ভালো হয়ে গেলেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তখন তোমরা সময় খুব কম পাবে, এই জন্য আগে থেকেই তোমরা এই ক্লাসের প্রস্তুতি নিতে থাকবে। হ্যাঁ, খোলার পরপরই তো পর্যায়ক্রমে খুব দ্রুত গতিতে যাতে